প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। যে আশঙ্কাটা আমরা অনেকদিন ধরে করছিলাম, সেই আশঙ্কাটা প্রায় সত্যি হয়ে গেছে। আমরা দেখছি যে করোনা গত এপ্রিলে যতটা উপরে উঠেছিল, তারপরে আস্তে আস্তে একটু কমে আসছিল, কিন্তু কমে আসার সাথে সাথে আমাদের যেই কি বলে খামখেয়ালি বলেন, নিয়ম না মানার প্রবণতা, সব মিলে আমরা ধরে নিচ্ছিলাম যে করোনার আরেকটি ঢেউ আসছে। তবে আগের চেয়ে এবারের পার্থক্য হলো, আগে ঢাকায় মূল সংক্রমণটা দেখা দিত, এবার ইন্ডিয়ান ভেরিয়েন্টের কারণে সীমান্ত দিয়ে আস্তে আস্তে করোনা ঢুকেছে বাংলাদেশ, এবং সেই করোনা ধেয়ে আসছে ঢাকার দিকে। এবং ঢাকাকে নিরাপদ রাখতে ঢাকাকে মোটামুটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে সরকার। ঢাকার আশেপাশে 7 জেলায় কঠোর লকডাউন, দূরপাল্লার যান চলাচল বন্ধ। আজ রাত 12টা থেকে সারা দেশের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ, নৌ যোগাযোগ বন্ধ। তার মানে ঢাকা প্রায় বিচ্ছিন্ন। আমরা সরকার চেষ্টা করছে ঢাকাকে বিচ্ছিন্ন করে যদি মানুষের পাশাপাশি যদি করোনার আশাও বন্ধ করা যায়। সেই চেষ্টাটা কতটা কার্যকর সেটা নিয়ে তো কথা বলবোই। আরেকটি, আজকে আইসিডিডিআরবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে যে, পত্রপত্রিকা যা রিপোর্ট, তাতে ঢাকায় 71 এবং চট্টগ্রামে 55% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে গবেষণা ঠিক জরিপের মতো দাবি করা হয়েছে। এটা সব মানুষের উপর না, অল্প কিছু 3220 জন মানুষের মধ্যে, এবং সেটিও গত বছরের অক্টোবর থেকে এই বছরের ফেব্রুয়ারির চালানো সমীক্ষা। আমি ঠিক বিশেষজ্ঞরা বলতে পারবেন যে এই রিপোর্ট আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর, সেটা আমি অত ভালো বুঝবো না। আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা বলবেন। যুক্ত কারা আছেন তাদের কথা একটু বলে দেই। আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর, আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল, আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের রিসার্চ প্রধান অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমান, এবং আছেন আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডক্টর আনোয়ারুল ইকবাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ডক্টর আবু জামিল ফয়সালকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেভাবে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে অন্তত সরকার, তাতে কি করোনার যে চারদিক থেকে ঢাকার দিকে ধেয়ে আসছিল, সেই স্রোত বন্ধ করা সম্ভব হবে কিনা? আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র সব সব মানে ঢাকা শহরকে বিচ্ছিন্ন করলেই কিন্তু হবে না। সংক্রমণটাকে যদি এক মানুষের থেকে আরেক মানুষে যাওয়াটার মধ্যে যদি ট্রান্সমিশনটা ব্রেক করি আমরা, তাহলেই কিন্তু ট্রান্সমিশনটা বাড়বে না। মানে ইনফেকশনটা যে রেট আমরা দেখতে পাচ্ছি, এটা বাড়বে না। তো সেটা করার জন্য দুটো জিনিস তো করতে হবে, খালি শুধু বিচ্ছিন্ন করলে হবে না। দুটো জিনিসের এক নম্বরটা হলো বেশি করে টেস্ট করতে হবে। টেস্ট করে সেই আইডেন্টিফাইড পজিটিভ লোকজনদেরকে আইসোলেশনে নিতে হবে। যে আইসোলেশনে গেল, তার তার যে সংস্পর্শে যারা আসছিল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদেরকে কোয়ারেন্টাইনে দিতে হবে। মানে ব্যাপারটাই হলো যে প্রথম কাজটাই হলো এটা, যে মোর টেস্ট, more identification, more isolation, more quarantine, more contact tracing and more quarantine. এই কাজটা কিন্তু আমাদের এই যে এখন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এই বিচ্ছিন্ন করে দেওয়ার থেকেও কিন্তু আমাদের এটা মৌলিক, এটা একদম মৌলিক বেসিক প্রিন্সিপালের কাজ। এটা করতে হবে। দ্বিতীয় কাজটা যেটা করতে হবে, যেখানে নাকি ট্রান্সমিশনটা ব্রেক করা যায়, সেটা হলো আমি আপনি সবাই যদি মাস্ক পরি, মাস্কটা ঠিক মতো যদি পড়ি, তাহলে পরে ট্রান্সমিশনটা একজনের থেকে আরেকজনে যাবে না, এবং সেখানে ট্রান্সমিশনটা ব্রেক হয়ে যাবে। তো মানে মাস্ক পরাইতে পারলে এবং মাস্ক পরানোর এইটা যদি আমরা বাড়াইতে পারি, আজকে 10 থেকে 15% বা 20% লোকজন মাস্ক পরে ঠিক মতে, এটাকে বাড়ায় যদি 80% নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু ট্রান্সমিশন ব্রেক হয়ে গেল এবং আমাদের ইনফেকশন রেট কমে যাবে। তো সেইখানে আমরা যে ঢাকা শহরকে বিচ্ছিন্ন করতেছি, সেটাতে একটা মাত্র সুবিধা হবে, যে ঢাকার থেকে অন্য জায়গায় যারা নাকি মানে ইনফেক্টেড হয়ে গেছে, অ্যাসিম্পটোম্যাটিক, যাদের নাকি কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তারা এইখান থেকে অন্য জায়গায় চলে যাবে। অন্য জায়গায় গিয়ে ওইখানে এটা ছড়াতে থাকবে। আর পাশাপাশি অন্য জায়গা থেকে ঢাকা শহরে আসতে পারবে না ইনফেক্টেড লোকগুলা, যাদের নাকি মূলতই অ্যাসিম্পটোম্যাটিক,
বা কিছু জ্বর আছে হয়তো বা সেইভাবেই চলে আসলো, টেস্ট করায় নাই, তাহলে এই লোকগুলা ঢাকা শহরে আসতে পারবে না এবং এতে করে আমরা মানে এটা ঠেকাতে পারবো। কিন্তু ওই দুটো মৌলিক কাজ যদি না করি, এই ঢাকা শহরকে বিচ্ছিন্ন করে না ঢুকতে দেওয়া এবং এখান থেকে না বের হতে যাওয়া, এইটা করলেও খুব বেশি সফল হব না, কারণ ভিতরেই তো আমার ঢাকা শহরের ভিতরেই তো ইনফেকশন রয়ে গেছে, ইনফেকশন ছড়ানোর লোকগুলো তো ভিতরেই রয়ে গেছে। এবং এই ভিতরের লোকগুলাকে যদি আইডেন্টিফাই না করি এবং এদেরকে যদি আইসোলেশনে না নিয়ে যাই এবং ওদের লোকজনদেরকে যদি কোয়ারেন্টাইনে না নেই, তাহলে তো ট্রান্সমিশন ব্রেক হচ্ছে না। এই ভিতরের লোকগুলাই কিন্তু হাঁটাচলা করবে, রেস্টুরেন্টে যাবে, দোকানে যাবে, পথে ঘাটে ঘুরে বেড়াবে, ভিড় করবে, জটলা করবে এবং সামনে কোরবানি আসতেছে। কোরবানির হাটের জন্য ঢাকা শহরেই তো সব ঘটনা ঘটবে। ঢাকার শহরে এই কোরবানি হাটের জন্য কিন্তু ওই মাস্ক পরাটাই হলো মেয়ে। আমাদের আমরা ডিজিএইচএস এর যে সিডিসি সেন্টার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের ওখান থেকে কিছু মেসেজ তৈরি হয়েছে এবং সেই মেসেজ গুলো তৈরির সময় আমি ছিলাম এবং ওই মেসেজের মূল মেসেজটাই হইলো বড় করে, মূল মেসেজটা দেওয়া হয়েছে মাস্ক পরেন। যে যে নাকি বিক্রেতা সেও মাস্ক পরবে, যে নাকি কিনতে আসলো সেও মাস্ক পরবে, যে নাকি ইজারাদার যে নাকি এটাকে ম্যানেজ করতে সেও মাস্ক পরবে। তো আমার কথা হলো ওই দুটো মৌলিক জিনিস করতে পারলে আমরা, সঙ্গে যদি এই মানে বাইরের থেকে লোক না আসে আর আমাদের লোক না যায়, তাহলে তো অবশ্যই অবশ্যই আমরা মানে সংক্রমণটা মানে এইখানে যে অবস্থা আছে তার থেকে নিচে দিকে নিয়ে যেতে পারবো। জি, জনাব আবু জামিল ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমানের কাছে জানতে চাচ্ছি, আবু জামিল ফয়সাল যেমনটি বলছিলেন, আমরা কিন্তু দেখছি এই যে করোনার সংক্রমণের উঠানামা একটা ঢেউ, যদিও এটাকে প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ ভাগ করা যেতে পারে, কিন্তু আমরা উঠানামাটা দেখছি। এখন কোথায় ঘাটতি, কী কারণে হঠাৎ করে নিচে থেকে আবার ঢেউটা উপরের দিকে উঠে যায়? আবু জামিল ফয়সাল যেমনটি বলছিলেন যে ঢাকা আমরা বিচ্ছিন্ন করে ফেললাম, কিন্তু ঢাকার ভিতরে কিন্তু সব কিছু একদম স্বাভাবিক, রাস্তাঘাটে জাম থেকে শুরু করে বাজার ঘাট সব কিছু খোলা, সব কিছু স্বাভাবিক। ফলে শুধু বিচ্ছিন্ন করে কি ফল পাওয়া যাবে? উনি যেমনটি বলছিলেন কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন, এগুলো তো আমরা 1.5 বছর ধরে শুনে আসছি, কিন্তু ঠিক প্র্যাকটিক্যালি যদি আমি বলি, মাস্ক পরানো ঢাকায় হয়তো খুব একটু মধ্যবিত্ত পর্যন্ত হয়তো কিছুটা পরানো যায়, কিন্তু নিচের দিকে গেলে কিন্তু মাস্কের আসলে কোনো বালাই নেই। ঢাকায়ও, আমি গ্রামে তো একদম নেই। তো ফলে মানে ঠিক বেড়ে যায় কেন, বা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানে যা বললেন উনি সবগুলো ঠিক আছে কাগজে করা, কিন্তু বাস্তবে তো আমরা ঠিক পারছি না সেটা করতে। অধ্যাপক রিদওয়ানুর রহমান। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। যে কথাগুলা ডক্টর আবু ফয়সাল বললেন এটা সঠিক। ঢাকাতে, ঢাকার চারিদিকে অবস্ট্রাকশন করে যদি আসতে না দেওয়া হয়, তাতে ঢাকার সংক্রমণে হওয়াতে কোনো বাধা সৃষ্টি হবে না, কারণ সংক্রমণটা অলরেডি ঢাকার মধ্যে আছে। এটাতে যেটা হবে, যদি বাইরে, যেহেতু এটা আনইনফেক্টেড রোগীদেরকেই বেশি আক্রান্ত করছে, ঢাকা শহরে কিন্তু অনেকগুলো লোক আগে ইনফেক্টেড হয়ে গেছে, ওদের আবার হওয়ার সম্ভাবনাটা কম। অনেকগুলো লোক ভ্যাকসিনেটেড হয়ে গেছে, ওদেরও আবার হওয়ার সম্ভাবনাটা কম, নাই নয় কিন্তু কম। এই এই কারণে এখন পেরিফেরিতে আমরা বেশি দেখছি, যেখানে আগে হয় নাই। এবং বেশি হওয়ার কারণটা হচ্ছে এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা এসছে, এটা অতি সংক্রামক। তাহলে আগে যেরকম একটা বাসায় হলে দুই একজনের হয়েছে, বাকিরা বেঁচে গেছে, কিন্তু এইবারের ভাইরাসটা, ডেল্টা ভাইরাসটা একবার হলে বাসার সবার মধ্যে হয়েছে, এটা অতি সংক্রামক। এই কারণে যেহেতু এটার এন্ট্রি রুটটা পেরিফেরাল ছিল, এই কারণে ল্যান্ড বেস ছিল, এই কারণে বর্ডারিং ডিস্ট্রিক্ট গুলোতে প্রথমে হয়েছে, তারপরে এদিকে এসছে। তাহলে যে লকডাউনটা চারিদিকে দেওয়া হয়েছে, এতে যেটা প্রধান লাভ হবে সেটা হচ্ছে যে ওখান থেকে রোগীরা যদি কম আসে, তাহলে হাসপাতালের উপর চাপ সৃষ্টি কম হবে। তাহলে হাসপাতালের উপর চাপ সৃষ্টি কমানোটাই এখনকার উদ্দেশ্য হতে হবে, যেহেতু আমরা ট্রান্সমিশন রিডাকশনের কোনো কর্মকাণ্ড আমাদের নেই। আমাদের যে হসপিটাল ফেসিলিটি বাড়িয়ে এবং
যারা হাসপাতালে একসাথে সব রোগী না এসে যেন আস্তে আস্তে আসে, কারণ সংক্রমিত সবাই হয়ে যাবেই, প্রায় সবাই। আগে যারা বেঁচে ছিল এইবার ওরা সংক্রমিত হয়ে যাবে। তাহলে এখানে এটা আসলে সংক্রমণ আমরা কোনোভাবেই রোধ করতে পারবো না। পেরিফেরি থেকে ঢাকায় আসাও রোধ করা সম্ভব হয়নি। কিন্তু বাইরের থেকে রোগী কম আসলে ঢাকার উপর একটা কম চাপ পড়বে, হয়তো এই কারণেই এই লকডাউনটা ঢাকার চারিদিকে দেওয়া হয়েছে। জি, অধ্যাপক রিদওয়ানুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে জানতে চাই, আইসিডিডিআর যে রিপোর্টের কথা আমি শুরুতে বলছিলাম, যে জরিপের কথা, সেই জরিপটি নিয়ে আপনার একটা মূল্যায়ন শুনতে চাই, কারণ জরিপটি ঠিক মানে কি হলো এটা ঠিক একদম বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে মতামত জানতে চাই, যে এটা আমাদের জন্য মানে সুসংবাদ, সামনে খারাপ, ভালো ইত্যাদি ইত্যাদি মিলিয়ে কি হলো আসলে। ঢাকায় ৭১ ভাগ, চট্টগ্রামে ৫৫ ভাগ অ্যান্টিবডি। এটা থেকে আমরা ৭১ ভাগ যদি হয় তাহলে এটা তো ৮০-৮০-র উপরে গেলে তো আমরা এক ধরনের সেফ ফিল করতে পারি। এটা একটা মানে পারসেপশন, আপনার কাছে একটু মানে ক্লিয়ার সত্যটা জানতে চাই। জি, ধন্যবাদ এবং এটিএন নিউজের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, ওরা যেটা করেছে এটা হচ্ছে সেরো প্রিভেলেন্স, ঠিক আছে? এবং একটা জিনিস আপনি মাথায় রাখবেন, এই ভাইরাসটার সাথে অন্য ভাইরাসের কোনো তুলনা হয় না। যেমন একটা উদাহরণ দেই, আপনার ধরেন আপনার বা আমার চিকুনগুনিয়া একবার হলো, তখন কিন্তু আমার বডিতে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা কিন্তু লাইফ লং থাকবে এবং লাইফ লং প্রোটেকশন। তো এই যে নোভেল করোনা ভাইরাস যেটা, এটা যখনই হচ্ছে মানুষের, দেখা যাচ্ছে অ্যান্টিবডি তৈরি হয় ঠিকই, কিন্তু একটা সার্টেন টাইমের পরে ক্ষেত্র বিশেষে কোনো সময় ৩ মাস, কোনো জায়গায় ৪ মাস। যেমন আয়ারল্যান্ডে একটা স্টাডিতে দেখা যাচ্ছে তাদের হাইয়েস্ট ৭ মাস পর্যন্ত অ্যান্টিবডি থাকে। ওনারা একটা সার্ভে করেছে এবং সুন্দর, আমি মনে করি যে এটা তাদের স্টাডিটা ঠিকই আছে, সব ঠিক আছে, বাট যেটা ওনাদের আরো বেশি করতে হবে। কারণ কি দেখেন, একটা গবেষণা করতে গেলে কিন্তু আপনার ফান্ডের প্রয়োজন হয়। যেমন ওনারা যে স্টাডিটা করেছে এটাকে আমি ক্রস সেকশনাল স্টাডি মনে করছি। কারণ কি, এটা একটা পয়েন্ট অফ টাইমে ওনারা ব্লাড টেস্টটা করেছে শুধু, ঠিক আছে? কিন্তু ওখানে যে লোকগুলোকে উচিত, এটাকে বলে প্রসপেক্টিভ স্টাডি। আপনি একজন লোককে নিলেন, তাকে আপনি ১ বছর পুরা দেখবেন, তার অ্যান্টিবডিটা আপনি দেখবেন ১ মাস পরে, আবার দেখবেন ২ মাস পরে, আপনার দেখবেন ৩ মাস পরে, এইভাবে আপনার জিনিসটা দেখতে হয়। কারণ যেহেতু এই রোগটার অ্যান্টিবডিটা থাকছে না, তাহলে আমাদের দেশে কতদিন পর্যন্ত থাকে সেই জিনিসটা দেখার দরকার। ওখানে যে অ্যান্টিবডি হলেই আপনি সেভ হয়ে যাচ্ছেন তা কিন্তু না, তাহলে তাদের টাইটার টেস্টও করতে হবে, হয়তোবা তারা পরে করবে। এবং এই টাইটার টেস্ট না করলে আপনার যে বডির যে অ্যান্টিবডি যে আপনাকে প্রোটেকশন দেবে সেটারও কোনো সিউরিটি নাই। এবং এটাতে আবার জনগণ, আমাদের দেশের জনসাধারণ কিন্তু আবার ভুল মেসেজ পাবে যে আচ্ছা আমাদের তো ৭১ ভাগ ইয়ে আছে, যেটা আপনি আমাকে প্রশ্ন হ্যাঁ, করলেন, পারসেপশনটা এমনই। ৮০ ভাগ হয়ে গেলে তো, হ্যাঁ, কিন্তু আসলে সেটা সঠিক না। এই কারণে সঠিক না যে আমরা এই স্টাডিটা আরেক ভাবে করা যায়, আমি বলছি। সেটা হচ্ছে ধরেন যারা ভ্যাকসিনেটেড তাদেরকে আপনি একটা ফলো করতে হবে, ফলো আপ স্টাডি। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে একটা ফলো আপ স্টাডি করতে হবে। কারণ ওনারা যেটা করেছেন, ওনারা র্যান্ডমলি সিলেক্ট করে করেছেন এবং ওইখানে তারা নন ভ্যাকসিনেটেড লোকজনকেই তারা করেছেন। এবং তাদের এই স্টাডির মধ্যে আরেকটা পার্টে ওনারা বলছেন যে এই যে যারা পার্টিসিপেশন করেছে তাদের মধ্যে 35.5% লোক মাইল্ড সিমটম ছিল। তার মানে কি, যাদের অ্যান্টিবডি হয়েছে তারা সবাই কিন্তু আক্রান্ত হয়েছিল, ঠিক আছে? সবাই আক্রান্ত হয়েছে। এবং আমরা কিন্তু ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় দেখেছি, একবার যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু আবারও আক্রান্ত হয়েছে, আবার যারা ভ্যাকসিনেটেড হয়েছে তারাও কিন্তু আক্রান্ত হয়ে মারাও গেছে। সুতরাং আমাদের কিন্তু এই মেসেজটা নিলে হবে না যে অ্যান্টিবডি আছে তাই আমি মাস্ক পরবো না। দ্যাট উইল বি এ ভেরি রং কনসেপশন। আমার কিন্তু যতদিন পর্যন্ত এই করোনার অস্তিত্ব থাকবে ততদিনই কিন্তু আমাদের মাস্কটা পরতে হবে, যেটা আমার আগে পূর্ববর্তী যে দুই বক্তা বললেন। আমাদের দেখেন, ওই ইঁদুরের গল্পটা জানেন তো, যে বিড়ালকে ঘন্টি পরাতে হবে সমস্যার সমাধান, কিন্তু কে পরাবে, আমাদের অবস্থা কিন্তু সেই জায়গাটাতেই আমরা আছি। কারণ কি, যখনই আমরা যা বলেছি, দেখেন সায়েন্সের সাথে কিন্তু আমরা অনেক কিছু গুলিয়ে ফেলেছি। অনেক বক্তা এসছে, অনেক বিশেষজ্ঞ বিভিন্ন মতামত দিয়েছে, তাতে হয়েছে কি, মানুষজনও কিন্তু একটা ভুল কনসেপশন পেয়েছে। তো তখন তাদেরকে সম্পৃক্ত করার যে ইস্যুটা, আমাদের জনগণ যদি আমরা সম্পৃক্ত না করতে পারি, এই যে আজকে সবাই বললেন যে মাস্ক পরে না, কেন পরে না? কারণ এই মাস্ক কেনার মতো সামর্থ্য এখন বাংলাদেশের সেই ইকোনমি লেভেল আছে।
কিন্তু তাদেরকে যে বোঝানোটা, যেমন গ্রামে গঞ্জে কিন্তু আমি সেইভাবে বলতে চাচ্ছি, এখন কিন্তু তারা একটু উপলব্ধি করবে যে করোনা বলে কিছু আছে। কারণ আমাদের দেশের মানুষ, এটা আমার পার্সোনাল একটা অবজারভেশন, তিন ধরনের মানুষ আমি দেখি। এক ধরনের মানুষ আছে, তাদের আপনাকে সব নিয়ম কানুন কিন্তু মেনে চলে, যা যা বলা হয়, মাস্ক পরে, এবং যারা ঘরে থাকতে বলা হয়েছিল গত বছর আপনি চিন্তা করেন অনেকদিন কিন্তু মানুষ ঘরে থেকেছে। বাট আর এক শ্রেণীর মানুষ আছে যে শুধু জীবিকা ওনারা চায়, ওই জীবিকার জন্য যদি জীবনও চলে যায় তাহলে তারা সেটা পিছপা হবে না। আর আরেক দল মানুষ যারা এখন ভুক্তভোগী, সেটা হচ্ছে তারা বিশ্বাসই করতো না যে করোনা এক্সিস্ট করে, এটা শুধু শহরের একটা অসুখ, এরকম মানুষও আছে। তাহলে এই তিন ধরনের পারসেপশন মানুষকে নিয়ে ডিল করাটা ভেরি ডিফিকাল্ট। আপনি শুধু লকডাউন দিয়ে এটা করতে পারবেন না। কেন পারবেন না? আমাদের গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা দিন আনতে দিন খায়, তাদের তো একটা খাবারের ব্যবস্থা করতে হবে। আপনি বলে দিলেন লকডাউন আর বসে থাকবে বাসায়, সেটা তো তারা করতে পারবে না। তাহলে কি করতে হবে তাদের? যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমিন ভাই, এটা আপনাকে আগেও আমি বলেছি, যেমন ধরেন আমলিচুর সিজন ছিল। এই আমলিচুর সিজনে আপনার আমরা জানি যে এই 5 লক্ষ লোক কিন্তু এখানে কাজ করে। তাহলে এই 5 লক্ষ লোকের তো একটা জীবিকার ইস্যু আছে। তাহলে আমাদের টিসিবি কি করে? টিসিবি দিয়েই তো আমরা এটা কিনতে পারতাম, বা আর্মি ইনভলভ করতে, একটা কথার কথা বলছি, বা বিজিবি দিয়ে আমরা পুরো আমটা, পুরো বাগান কিনে নিয়ে আমরা কিন্তু সেটা ডিস্ট্রিবিউট করতে পারতাম। কেন বললাম কথাটা? আম বাগানে কিন্তু একটা সার্ভে করা হয়েছে, দেখা গেছে যে 50% লোকের করোনা পজিটিভ। তাহলে তাদের মাধ্যমে তো এটা সংক্রমণ ছড়াবে। কারণ আমাদের আর একটা স্টাডি কিন্তু এই আইসিডিডিআরবি করেছিল যে 78% আমাদের এসিমটোমেটিক, কারণ সিমটমই নাই, কিন্তু তারাও বুঝছে না। বাট এখন যে করোনাটা চলছে, যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, পরশু দিনে গার্ডিয়ানে বেরিয়েছে, আগে ছিল বলা হচ্ছিল 40% মোর ট্রান্সমিসিবল, এখন বলছে 40 to 100% মোর ট্রান্সমিসিবল। তার মানে আপনি একজন থেকে 10 জন, 10 জন থেকে 40 জন, এইভাবে বেড়ে যাবে। এবং এইটার একটা বেশি সবচেয়ে ডেঞ্জার ইস্যু হচ্ছে, আগে যে করোনা হয়েছে একটা মানুষ কিন্তু 5-7 দিন হাতে সময় পেয়েছে তার ডিটিরিয়েশনের আগে, কিন্তু এখন পাচ্ছে মাত্র 2 থেকে 3 দিন। তো সুতরাং এর জন্য এটার মৃত্যুর ঝুঁকিও বেশি। এর জন্যই যারা এখানে বলেছেন সব সঠিক কথা। এখন গভর্নমেন্টও বা কি করবে? দেখেন, এটা আমরা সবাই জানি যে রাজনীতিটা কি। আমরা তো এনফোর্সমেন্ট করতে পারছি না। আমরা কি জোর করে আপনাকে মাস্ক পরাতে পারবো? জোর করে কিন্তু ভ্যাকসিনও নেওয়া যাবে না, এটা ডাব্লিউএইচও রুলেই আছে যে আপনি কিন্তু জোর করে ভ্যাকসিনও দিতে পারবেন না। আর এই যে ভ্যাকসিন যে আমাদের একটা টুলস, কিন্তু ভ্যাকসিন কিন্তু চলে আসবে টুডে টুমোরো। আমি ভ্যাকসিন নিয়ে অত আমি আপাতত দৃষ্টিতে, কারণ এখন যে আমাদের এই ঠেকানোটা, ফার্স্ট স্টেপটা, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি মানা। এবং এই স্বাস্থ্যবিধি তাহলে কয়জনে বোঝে, সেই জিনিসটা হলো আসল। আমরা তো এই কথাগুলো বলে এসেছি, আপনিও অনেক 15 মাস ধরে আমরা অনর্গল একই কথা বলেছি, এই স্বাস্থ্যবিধি, তারপরে মাস্ক পরা, মাস্ক কি আমাদের প্রধান ভ্যাকসিন, এই কথা কে না জানে? সবাই জানে, এখন বিশেষজ্ঞর প্রয়োজন নাই। বাট কিছু কিছু বিশেষজ্ঞ তৈরি হয়েছে এই মিডিয়ার মাধ্যমে, তারা কিন্তু এমন সব যেমন আমি উদাহরণ বলি, একমাত্র দেশ আমাদের যখন ভ্যাকসিন আসলো, 130টা দেশে ভ্যাকসিন আসেনি, তখন বলা শুরু করে দিল যে এই ভ্যাকসিন গোমূত্র, এই ভ্যাকসিন ভালো না, এই ভ্যাকসিনে পানি, প্রধানমন্ত্রী কেন ভ্যাকসিন দেয় না, এইসব। আপনি কি আর কোন দেশে একটা উদাহরণ দেখাতে পারবেন যে ভ্যাকসিন নিয়ে কোনো আপনার দ্বিমত তৈরি হয়েছে? তাহলে সেই দেশেই আমরা বাস করি। এবং জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে হয়, কিছুটা এনফোর্সমেন্ট, কিছুটা বোঝানো, কিছুটা সবকিছু লাগবে। এবং যারা কাজ করছেন, আরেকটা তথ্য আমি বলি, যে যখনই যে সিদ্ধান্তটা হয়, আলমগীর ভাই আলো ক্লিয়ার করে বলবেন, পাবলিক হেলথের মেইন নর্মস হচ্ছে এইসব এপিডেমিক এবং প্যান্ডেমিকে আপনার খুব চটজলদি ডিসিশন নিতে হবে, এবং চটজলদি সেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে। ডিসিশন আর ইমপ্লিমেন্টেশনের মধ্যে যদি 2 দিনও গ্যাপ হয়, সেই 2 দিনে কিন্তু অনেক রোগী বেড়ে যাবে। জি, জনাব আনোয়ারুল ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ডক্টর এস এফ আলমগীরের কাছে যাচ্ছি। আমি জনাব আলমগীর, আপনার কাছে প্রথমে একটু আমি আইসিডিডিআর রিপোর্টটা সম্পর্কে আপনার কাছে একটা আপনার মন্তব্য শুনবো, যে রিপোর্টটাতে কি ইন্ডিকেট করছে সেটা একটা শুনবো। আরেকটা যেটা আনোয়ারুল ইকবাল বললেন ডেল্টা ভেরিয়েন্টের কথা, এখন শুনছি ডেল্টা প্লাসও চলে এসেছে। তার মানে ভয়ঙ্করের উপরে ভয়ঙ্কর, মানে ভয়ঙ্করতম, মানে এইভাবে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আরও বেশি বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমি ঠিক জানি না, আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, পত্রপত্রিকাতে দেখছি যে সামনের দিনে অতীতে যা হয়েছে তার চেয়েও আরও খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এটিএন নিউজের দর্শকদের।
আসলে আইসিডিআরবির স্টাডির যে আজকে ডিসক্রিমিনেশন হয়েছে এবং পুরো প্রেজেন্টেশনটা আমার দেখার সুযোগ হয়েছে, এবং যেটা বলা হয়েছে যে বস্তি এলাকা এবং বস্তির আশেপাশের মানুষের ভিতর যে তুলনামূলকভাবে অ্যান্টিবডি দেখা পেয়েছে, সেখানে ঢাকায় 71% 71% মানুষের মাঝে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে। আর চিটাগংয়ে চট্টগ্রামের একটি বস্তিতে তারা করেছে এবং বস্তির আশেপাশে সারাউন্ডিং সাবার্বসে করেছে এবং সেখানে 55+ পজিটিভ। সো এখন এটা কি মিন করে? এটা আসলে আমাদের যেটা বলা হয় যে অ্যান্টিবডি ডেভেলপ করলে কি আপনার প্রোটেকশন হয়ে গেল, করোনার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এটা আমি একটু আগে কোনো একটা প্রোগ্রামে বলছিলাম যে করোনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর এটা দেখা হয় টোটাল অ্যান্টিবডি। টোটাল অ্যান্টিবডি মানে হচ্ছে কিন্তু প্রোটেক্টিভ অ্যান্টিবডি এবং ইনিশিয়ালি যে অ্যান্টিবডি গুলো ডেভেলপ করা হয় সেই অ্যান্টিবডি এখানে আছে। এখন অ্যান্টিবডি কতদিন পারসিস্ট করে, এটা ভালো ভালো পেপার হয়েছে সেল নেচারে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। সেখানে আমরা দেখেছি 3 থেকে 6 মাস কিংবা 9 মাস পর্যন্ত। সো এট এ গিভেন পয়েন্ট অফ টাইম আপনি যদি একই ধরনের প্রোটেক্টিভ অ্যান্টিবডি আপনার 80% মানুষের ভিতর পান, তাহলে এক ধরনের হবে। কিন্তু আপনি যদি টোটাল অ্যান্টিবডি পান, সেটা আইজিজি আইজিএম সহ অন্যান্য অ্যান্টিবডি, তখন কিন্তু এক ধরনের রেজাল্ট হবে। সো এটা আমাদের যে তথাকথিত হার্ড ইমিউনিটির কথা বলা হয় সেটা কোনোভাবেই মিন করে না। তবে এখানে একটা চমৎকার জিনিস এসছে, যেটা আমরা প্রথম থেকে বলেছি, আপনার প্রোগ্রামে অনেক বহুবার বলেছি, করোনা ভাইরাস গরিব ধনী চিনে না, করোনা ভাইরাস শহর গ্রাম চিনে না। আমরা কিন্তু এই স্টাডিটা অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, আমরা গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আইসিডিআরবি এবং ডিসিআর আমরা 31টা ডিস্ট্রিক্টের রুরাল, আরবান এবং 8টা ডিভিশনে কভার করে যে স্টাডি করেছি, সেখানে অলমোস্ট সিমিলার রেজাল্ট আমরা পেয়েছি। এবং আমরা ঢাকা শহরে যে রেজাল্ট পেয়েছি, আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও একই ধরনের পজিটিভিটি পেয়েছি। সো গ্রাম অঞ্চলে সমস্যা ছিল প্রথমেই যে এক ধরনের কনসেপ্ট, কিন্তু আমরা বলি যে আমরা গরিব মানুষ বলে তারা, তাদের করোনা হয় না, তারা করোনা চিনে না, করোনা বলে কিছু নাই। এই কনসেপ্টটা কিন্তু আমরা যারা টেলিভিশনে বা বিভিন্ন গণমাধ্যমে কথা বলি, আমরা তাদেরকে উস্কানি দিয়েছি। আমরা বলেছি যে বস্তিতে করোনা হয় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো। এই কথাটি, এই কনসেপ্টটি পৃথিবীর কোনো দেশ করে না, আমরা করি। আমরা বলেছি বোম্বেতে বস্তিতে 70% হয়ে গেছে, কিন্তু পরের 2 মাস পরে যে এটা কমে 30% এর নিচে চলে আসছে, সেই ইনফরমেশন গুলো আমরা ডিসেমিনেট করি। তবে আইসিডিআরবির এই স্টাডির সাথে আইডিসিআর এর এবং আইসিডিআরবির যৌথ আরেকটা যেটা বড় স্টাডি, সেটার সাথে অলমোস্ট রেজাল্ট মিলে গেছে। এটাতে এটাই প্রমাণিত হয় যে আমাদের বস্তিতে বা আমাদের যে গ্রাম অঞ্চলে যে করোনা ভাইরাসটি ছিল, তথা মানে রিলেটিভলি বস্তিবাসী কারা, হেলদি ইয়াং অ্যাডাল্ট যারা কাজ করে, এখানে কিন্তু বয়স্ক মানুষ অত্যন্ত কম। এবং হেলদি ইয়াং অ্যাডাল্টস এর ভিতর যদি করোনা আক্রমণও হয়, যদি তার কোনো কোমরবিডিটি থাকে না, অলমোস্ট সেলফ লিমিটিং ডিজিজ, সে কয়েকদিন বাসায় থেকে ভালো হয়ে আবার কাজে যোগ দিয়েছে। এটা অধিকাংশ টেস্ট করাতে চায় না, কারণ টেস্ট করালে পজিটিভ হলে আপনি তাকে কাজে রাখবেন। সো এখানে একটা সাইকোলজিক্যাল ডেলিমা কাজ করে এবং সোশ্যাল স্টিগমাও কাজ করে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, যে এটা ডক্টর আনোয়ার ইকবালও বলেছেন, যে আমরা যখন এর আগে বড় ধরনের স্টাডি করেছি, আমরা সেখানে দেখেছি 90% এর মতো অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট থাকে। অর্থাৎ আপনি করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কোনো সাইন কোনো লক্ষণ সিম্পটমস নাই। নাই। গ্লোবালি ওটা কিন্তু 40 থেকে 90% কোনো লক্ষণ নাই, কিন্তু আপনার লিমিটেড অ্যামাউন্ট অ্যান্টিবডি ডেভেলপ হচ্ছে। সো আপনি বলছেন করোনা নাই, ঠিক আছে, আপনি বলছেন, কারণ আপনি জানেন না, আপনি ল্যাবরেটরি টেস্ট করাচ্ছেন না যেহেতু আপনি প্রয়োজন মনে করছেন না, কিন্তু আপনি মাস্কও করছেন না। আপনি যদি মাস্ক না করেন, তাহলে আপনি অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হিসেবে আপনি ছড়াচ্ছেন। সো এই হচ্ছে আসলে এখানে বাস্তবতা। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই স্টাডি গুলো এটাই প্রমাণ করে, আমাদের শহরে যেরকম করোনা আছে, আমাদের গ্রামে সেরকম করোনা আছে, আমাদের বস্তিতে যেরকম করোনা আছে, আমাদের পশ এলাকা, সেই বড় বড় লোকের এলাকায় একই ধরনের করোনা আছে। এবং আমরা যদি সবাই মিলে মাস্ক পরি, সেটাও একটা স্টাডি। এই স্টাডিতে একটা ভেরিয়েবল ছিল যে মাস্ক পরার ফ্রিকোয়েন্সি এবং তাদের করোনা আক্রান্ত হওয়ার, দেখা হয়েছে যে যারা মাস্ক পরে তারা রিলেটিভলি কম আক্রান্ত হয়েছে। সো এটাও একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এখান থেকে, যেটা আমরা প্রথম থেকেই বলি যে মাস্ক পরতে হবে, মাস্ক পরলে আপনাকে মাস্ক ভ্যাকসিনের মতো কাজ করবে, সঠিকভাবে পরিষ্কার মাস্ক পরতে হবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ইমপ্লিকেশনস এই স্টাডি থেকে।
আমার মনে হয় যে এরকম স্টাডি গুলো যদি আরো বড় পরিসরে হয়, আমরা আসলে আমাদের লোকাল ডেটা জেনারেশন করে সেখান থেকে আমরা ডিসিশন গুলো নিতে পারবো। আলমগীর ভাই, এই যে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইছিলাম যে সামনের দিনে আরো ভয়ঙ্কর হওয়ার যে আশঙ্কা, সেটা কতটা সত্যি, মানে না হলে তো খুব ভালো, কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তব ব্যাপার হচ্ছে যে আপনারা আমরা প্রথমে আমি একটু ডেল্টা ভেরিয়েন্টের কথা যেটা বলা হচ্ছে সেটা নিয়ে কথা বলি। দেখুন, যেখানে ভাইরাস ট্রান্সমিশনের সার্কুলেশনে থাকবে ব্যাপক পরিমাণ, সেখানে ভাইরাসের কন্টিনিউয়াস মিউটেশন হবে। এটা করোনা ভাইরাসের ধর্ম, এবং সে অনবরত মিউটেশন হয় এরকম একটি ভাইরাস। আমরা যেটাকে বলি, আমি যেটাকে একদম বাংলায় বলি, অনবরত পরিবর্তনশীল একটি ভাইরাস। সো এটা তার অ্যাডাপ্টেশনের জন্য হবে। আমাদের একটা কথা আমরা অনেকেই ভুলে যাই, আপনি দেখেন এই একটি ভাইরাস, করোনা ভাইরাস ওয়ান থেকে ইতালি গেল, ইতালি থেকে বাংলাদেশ সহ পুরো ইউরোপ, ফ্লোরিডা, সিয়াটল হয়ে কানাডা এবং মিডল ইস্টার্ন কান্ট্রিজ, রাশিয়া, আফ্রিকাতে গেল। এবং এই ভাইরাসের প্রথম প্রাথমিক স্ট্রাকচার তো এক, ইতালিতে একটা মিউটেশন হয়ে একটু পরিবর্তন আছে এস প্রোটিনে। তারপরে সারা পৃথিবীতে একটি ভাইরাস সার্কুলেশনে ছিল। সো ভাইরাসটি তো তার সার্ভাইভালের জন্য মিউটেশন করতে শুরু করে। ভাইরাসে অসংখ্য মিউটেশন হয়, সবগুলো মিউটেশন নিয়ে আমরা মোটেই ওরিড না। অনেকেই আমাদেরকে বিভ্রান্ত করে অন্যান্য প্রোটিনের মিউটেশন নিয়ে। আমরা শুধু এই ভাইরাস সেই মিউটেশন নিয়ে বেশি ওরিড, এস প্রোটিনের, যেটা রিসেপ্টর বাইন্ডিং ডোমেন, অর্থাৎ আপনার শরীরে ঢুকতে সাহায্য করে, সেটা হচ্ছে এস প্রোটিনের রিসেপ্টর বাইন্ডিং ডোমেন। সেখানে যখন মিউটেশন হয় তখন আমরা সারা পৃথিবী এটা নিয়ে উদ্বিগ্ন হই। এখন ইউকে ভেরিয়েন্ট বলেন, সাউথ আফ্রিকান বা আলফা, বিটা, গামা, ডেল্টা যাই বলেন না কেন, প্রত্যেকটা দেশেই ভাইরাসটি অনবরত পরিবর্তনশীল। এবং যেই ভাইরাসের যেই পোর্শনটা, যেই ডোমেনটা সবচেয়ে সংবেদনশীল, সেখানেই পরিবর্তন হবে। সো ডেল্টা ভেরিয়েন্ট যে ভারতেই হবে ব্যাপারটা এরকম না। ভারত প্রথম আইডেন্টিফাই করেছে, এই জন্য ভারতে হয়েছে। 75টি দেশে যে এখন ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, 75টি দেশেই কিন্তু ভারত থেকে যেতে হবে এরকম না। কারণ এই ভাইরাসটি প্রকৃতিতে পরিবর্তনের এটা একটা পর্যায়ে, এবং এই পর্যায়টি আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারিতে ইউকে স্ট্রেন দিয়ে রিপ্লেস করেছিল, তারপরে সাউথ আফ্রিকান, এখন ডেল্টা ভেরিয়েন্ট দিয়ে ইউকেতে 90% এখন ডেল্টা ভেরিয়েন্ট সার্কুলেশনে আছে। এবং বাংলাদেশে আমাদের যে স্টাডি আছে, আমাদের সিকোয়েন্সিং এর সংখ্যা লিমিটেড, কিন্তু লিমিটেড হলেও কিন্তু এটা 100, 200, 300, 500 এরকম। সো সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের মেজরিটি ডিস্ট্রিক্টেই কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট এখন প্রিডমিনেন্ট সার্কুলেশনে আছে। সেকেন্ড যে ভেরিয়েন্ট আছে একটা সার্টেন পার্সেন্টেজ, 10-12%, সেটা হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। আর কিছু আমাদের লোকাল ভেরিয়েন্ট, লোকাল যেটা সার্কুলেশনে ছিল সেটা তো আছে। কিন্তু প্রকাশ দা, একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ভ্যারিয়েন্টের জন্য প্রতিরোধ কিন্তু মাস্ক পরতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, সুযোগ পেলে ভ্যাকসিন নিতে হবে, জনসমাগমে যাওয়া যাবে না, তাহলে আপনাকে কোনো ভ্যারিয়েন্টে আক্রমণ পারবে না। জি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা পরিস্থিতি নিয়ে, এবং যেভাবে ঢাকার দিকে ধেয়ে আসছে করোনা, ঢাকার সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রথম সংক্রমণ বাড়ছিল এবং সেটা আস্তে আস্তে ঢাকায় চলে আসছে। এখন ঢাকাকে বিচ্ছিন্ন করার নানা রকমের প্রক্রিয়া সরকার চেষ্টা করছে, কিন্তু আসলেই বাংলাদেশের যে জনসংখ্যার চাপ, বাংলাদেশের মানুষের যে এরকম প্রবণতা, তাতে ঠেকিয়ে রাখা সত্যি কঠিন। আমি ডক্টর আবু জামিল ফয়সালের কাছে যদি আবার ফিরি, যেটা আমি বিরতির আগে অধ্যাপক ডক্টর ASM আলমগীরের কাছে শুনছিলাম, যে মানে আমি কোনো কোনো পত্রিকা দেখেছি যে অতীতে গত এপ্রিলে বা গত বছরের যেরকম ছিল, সামনে এই নতুন নতুন ভেরিয়েন্টের কথা যেটা ডক্টর আলমগীর বলছিলেন, ইউকে ভেরিয়েন্ট, আফ্রিকান ভেরিয়েন্ট, এখন যেটা ডেল্টা ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, সব ভেরিয়েন্ট কিন্তু এখন মানে করোনা প্রতিনিয়ত তার ধরন বদলাচ্ছে, সেটা বিভিন্ন দেশের বিভিন্ন ইয়েতে। ফলে সামনের দিনে আরেকটু ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ, সেটা আলমগীর একটু বলেছেন। আমি আপনার ব্যক্তিগত মত কি, মানে এই ধরনটা, যেমন যেটা ডক্টর আনারুল ইকবালও বলছিল যে এখনকার ভেরিয়েন্টটা এত ভয়ঙ্কর যে মানে সময় মানুষকে খুব কম দেয়, যে কারণে মৃত্যুর হারও বেড়ে যেতে পারে, সেটার সাথে আপনি একমত কিনা?
আমি তো একমত অবশ্যই, এবং আমাদের আশঙ্কাটা তো চরম। মানে আশঙ্কাতে আমাদের মানে এটি আমরা মনে করতেছি যে যে কোনো সময় এটা এত বেশি দ্রুত ছড়াবে যে আমরা কোনোভাবেই কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখা যাবে যে লোকজন হাসপাতালে লাইন দিচ্ছে এবং অনেক লোকজনদের মৃত্যু হচ্ছে। কেননা কিছুক্ষণ আগেই তো আলমগীরও বলল, ডক্টর আনোয়ার ইকবাল বলল যে ডেল্টা ভেরিয়েন্টটা তো অনেক গুণ বেশি এটার ইনফেক্টিভিটি। মানে একজনের হইলে পরে বাসাতে সবার হয়ে যাওয়ার আশেপাশে দ্রুত সম্ভাবনা। হয়ে যাওয়ার সেই জন্য চান্স। হ্যাঁ, সেই জন্য আশঙ্কাটা তো রয়ে গেছে। কিন্তু দুইজনের বক্তব্যই কিন্তু হইলো যে শেষে যদি আমরা মাস্ক পরতে পারি, তো যে ভেরিয়েন্টই থাকুক না কেন, মাস্ক যদি পরে আমরা যদি সবাই যদি সচেতন হই, মাস্ক পরি, আমরা যদি একে অপরকে সাহায্য করি মাস্ক পরার জন্য, তাহলে কিন্তু আমাদের কিন্তু ভয়ের কারণ নাই। এবং দেখেন এইখানে আমাদের দেশেই কিন্তু ভালো ভালো উদাহরণ রয়েছে। আজকে চাঁপাইনবাবগঞ্জের উদাহরণটা আমরা সবাই ভুলে যাই, যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু 59% ইনফেক্টিভিটি হয়েছিল এবং সেইখান থেকে কমে এখন 12-তে আসছে। সেখানে তো আর কোনো কিছু জাদুমন্ত্র তো করে নাই। ডক্টর শিমুল ওইখানে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করছে এবং আম বাগানে গিয়ে ওই মানে ওই টেস্টিং কিট পাঠায় দিয়ে টেস্ট করাইছে এবং ওখানে যে একজন দুইজন লোককেও পাইছে পজিটিভ, তাদেরকে নিয়ে আসছে এবং নিয়ে এসে আইসোলেশনে রাখছে। and that is what is happening in নাটোর। নাটোরেও তো একই অবস্থা আমাদের পলক ভাই করতেছে। সেই পলক ভাইয়ের তো আর অন্য কোনো ফর্মুলা তো ইউজ করতেছে না। মাস্ক পরাচ্ছেন, বেশি করে টেস্ট করে পজিটিভ রোগী মানে বের করতেছেন, আইসোলেশনে রাখতেছেন, ওদেরকে আইসোলেশনে থাকার সব রকম ব্যবস্থা করে দেওয়া এবং ওইখানে যদি খাওয়ার দরকার পড়ে তো খাবারটাও দেওয়া। তা না হলে তো এই লোক বের হয়ে যাবে এবং 14 দিন কোনোভাবেই আইসোলেশন থাকবে না। আর 14 দিনে যদি আমি লোকগুলাকে রাখতে পারি, তাহলে তো ওইখানে ওই এখন ডেল্টা ভেরিয়েন্টই হোক আর সেই ইউকে ভেরিয়েন্টই হোক আর সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট, সব ভাইরাস তো মরে যাবে। ভাইরাসটা তো যতক্ষণ পর্যন্ত একজনের শরীর থেকে আরেকজন শরীরে সংক্রমিত না হবে, ততক্ষণ পর্যন্ত তো ভাইরাস সে আরেকজনের শরীরে গিয়েই সে কিন্তু বাঁচতে পারে, আর তা না হলে সে বাঁচতে পারবে না। তো তো সেই এই সিম্পল জিনিসটা আমরা যদি সবাই মিলে যদি করি, তাহলেই কিন্তু ইয়ে হবে। এই যে কিছু আমি কিছুদিন আগেও একটা ইয়েতে শুনতেছিলাম যে 10,000 কোটি টাকা আমাদেরকে মানে বরাদ্দ করা হয়েছে এই করোনার কোভিড-19 এর বিভিন্ন কাজের জন্য। চলেন 100 কোটি টাকা খরচ করি আমরা সেই 12 কোটি মাস্ক কিনি এবং কিনে আমরা বিতরণ করি, মানুষকে পড়াই এবং পড়ানোর জন্য ব্যবস্থা করি। যদি কেউ না পড়ে না কিনতে পারে তাকে বিনা পয়সাটা দিই। আমরা তো বিনা পয়সার মাস্ক তো খুব বেশি দেইনি তো এখন পর্যন্ত। তো তো সেইটা আমরা করি না কেন? আমি আমি আরেকটা জিনিস মানে আপনার কাছে আমরা মানে যদি মানে করোনা যে এত ভয়ঙ্কর, করোনা হলে মারা যেতে পারে মানুষ এবং অনেক মানুষ মারা যাচ্ছেও, তারপরে মাস্কের ব্যাপারে মানুষ, সাধারণ মানুষ এত উদাসীন কেন? মানে আপনার আপনার মানে ব্যাখ্যাটা কি বা মনস্তত্ত্বটা কি আমাদের সাধারণ মানুষের? মানে করোনা যে কত ভয়ঙ্কর, মানে করোনা হয়ে যাওয়ার পরেও করোনার কোভিড পোস্ট কোভিড পিরিয়ডেও লোকজন মরে যাচ্ছে এবং সেইটার পরেও মানুষ দেখতেছে, তারপরেও কিন্তু ওই যে আমার তো হয় নাই, আমার হয় নাই, এখন আমার মনে হয় হবে না। এই যে মনে হয় যে হবে না, এটা একটা আমাদের দেশের মানে একটা চারিত্রিক বৈশিষ্ট্য। আমার এটা হবে না, হয় নাই, মনে হয় হয় না। মানে এই যে এরকম আমরা যেটাতে নাকি আমরা মনে করি, বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে এটা মনে হয় আমাদের হবে না। দেখেন গ্রাম দেশের লোকজনরা আগে বলতো যে এটা গ্রামের রোগ না, এটা শহরের রোগ। এখন যখনই নাকি এইটা সব গ্রামেও হইতে শুরু করছে, এখন কিন্তু গ্রামের লোকজনরা আর বলে না যে এটা শহরের লোক মানে অসুখ, এটা গ্রামের অসুখ না। তো এইটা মানুষের উপলব্ধি আসতে আসতে একটু সময় লাগে। আজকে মাত্র 16 মাস আমরা অতিবাহিত করতেছি এই করোনা ভাইরাসের এই এই প্যান্ডেমিকটাকে প্রতিরোধ করতে গিয়ে এবং অভ্যাস পরিবর্তনের চেষ্টা করতেছি। মাস্ক পরাটা তো একটা অভ্যাসের দরকার। আমাদের এই অভ্যাসটা
আরো হয়তো কিছুদিন সময় লাগবে। তারপরে অবশ্যই এটা এটা কিন্তু আমাদের অভ্যাসেই পরিণত হবে, তখন হয়তো আর বলতে হবে না। আজকে আর ওরাল স্যালাইন খেতে আর পেটের ওষুধ খেলে ওরাল স্যালাইন খেতে আর বলা লাগে না। মানে এইটা তো অভ্যাসে পরিণত হওয়া পর্যন্ত আমাদেরকে এরকম চেষ্টা করেই যেতে হবে, যাক, করেই যেতে হবে। যত তাড়াতাড়ি আমাদের অভ্যাস পরিণত হয় ততই ভালো। আমি ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনি আপনার প্রথম বক্তব্যে টিকার কথা বলছিলেন। আজকেও টিকা নিয়ে আমাদের নানা রকমের চেষ্টা আমরা দেখছি, যে আমরা যে টিকাটা ইন্ডিয়া থেকে সেরাম ইনস্টিটিউট থেকে পাওয়ার কথা ছিল, ইন্ডিয়ার পরিস্থিতির কারণে সেটা পাইনি। তারপরে নানা সূত্র থেকে, চীন থেকে, ইউকে থেকে, আমরা নানা সূত্র থেকে টিকা আনার চেষ্টা করছি, অনেকের সাথে কথা হচ্ছে, কিনে আনা সবই ঠিক আছে। এবং কিন্তু টিকা নিয়ে রাজনীতিও, যেমন আজকে প্রধানমন্ত্রী আজকে সন্ধ্যায় একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তৃতায় বলছিলেন যে করোনা টিকাকে বৈশ্বিক সম্পদ ঘোষণার কথা। কারণ টিকাকে আমরা দেখছি যারা অনেক সম্পদশালী রাষ্ট্র তাদের অনেক বেশি মানুষ টিকা পেয়েছে, আবার গরিব দেশগুলো টিকা অনেকে ওই ওই অর্থে পায়নি। ফলে এই টিকা নিয়ে যেটা রাজনীতি, এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে টিকার বদলে সুবিধা চাচ্ছে ধনী দেশগুলো। ফলে টিকা নিয়ে সাংঘাতিক রকম একটা বৈশ্বিক রাজনীতিও কাজ করছে। সেখান থেকে রাজনীতিটা ভুলে গিয়ে প্রধানমন্ত্রী যেমনটি চাইলেন যে টিকাকে বৈশ্বিক সম্পদ ঘোষণা, তেমনটা করে যার যতটুকু দরকার সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করা, বৈষম্যহীন টিকা প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটা করার জন্য কি করা দরকার, বা আমরা আসলে টিকা কিভাবে পাবো? জি, ধন্যবাদ। আসলে দেখেন, প্রধানমন্ত্রী একদম সঠিক কথাটা বলেছেন, এতে কোনো দ্বিমত থাকতে পারে না। আমি গত বছরেই এই টিকা ও পলিটিক্স এটার উপরে একটা লেখা আমি লিখেছি, দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে। সেটা লিখেছিলাম গত বছর, এখন এসে সেটা সঠিক প্রমাণিত হচ্ছে। যেমন একটা কথা বলি, আমাদের দেশেও কিন্তু আমরা মাত্র 4% ভ্যাকসিনেশন হয়েছে, মানে জাস্ট গতকালকের আগ পর্যন্ত। ঠিক আছে। এবং যারা ধনী দেশগুলো আছে, ধরেন ধরেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, এরা কিন্তু অলমোস্ট 70 to 75% ভ্যাকসিনেশন করে ফেলেছে। বাট অ্যাজ আ হোল যদি আপনি ধরেন, মাত্র 13% ভ্যাকসিনেশন হয়েছে। তাহলে আমরাই বুঝতে পারছি যে কি অবস্থায় চলছে। এবং আমাদের দেশে কিন্তু অনেকে ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলে, কিন্তু যখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা এসেছিল, আমাদের কিন্তু মাথায় নিতে হবে 130টা দেশে কিন্তু তখন ভ্যাকসিন আসেনি। যেভাবেই আসুক, আমি ওই প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট কেন করে নাই ওই যুক্তিতে যাচ্ছি না, কিন্তু আমাদের কিন্তু তখন একটা মাথায় ছিল যে আপনার ওই 50%ও যদি আপনার এফিকেসি রেট থাকে, সেই ভ্যাকসিন গুলা দিব, প্রোভাইডেড ডাব্লিউএইচও এবং সিডিসির যেন অ্যাপ্রুভাল থাকে। কিন্তু আমরা যখন চিন্তা করেছিলাম, যখন অ্যাস্ট্রাজেনেকা এসেছিল, এই চাইনিজ ভ্যাকসিনের কথাই আপনি দেখেন, তখন এই কিছুদিন আগে কিন্তু তারা ডাব্লিউএইচওর অ্যাপ্রুভাল পেয়েছে, এবং স্পুটনিক ভি বা স্পুটনিক 5 যেটাই বলে, রাশিয়ান টিকা, সেটা কিন্তু এখনো ডাব্লিউএইচওর আপনার পায় নাই কিন্তু। ঠিক আছে। সুতরাং আমাদের কিন্তু সবকিছু পারমুটেশন কম্বিনেশন করেই করতে হবে। বাট এখন যেটা আমি দেখছি, একটা আমাদের পলিসি করা উচিত এইভাবে, আমরা ওয়ান সোর্সের উপর আপনার ডিপেন্ডেন্ট না থেকে, যখন যেখানে যেটা পাবো নিয়ে এসে ভ্যাকসিন কার্যক্রমটা যাতে মেজরিটি মানুষকে দেওয়া যায়। ধরেন এই যে 5 লাখ এবং 6 লাখ, এই 11 লাখ, আবার ধরেন ফাইজার আসলো, তারপরে ধরেন সামনে আরো 1.5 কোটি আসবে, এখন শুনছি 10 লাখ আবার অ্যাস্ট্রাজেনেকা আসবে। যদি আমি আবার শব্দটা বলছি, যদি আমার এক্সপায়ারি ডেট পারমিট করে, ওটা রেখে একসাথে ভ্যাকসিনটা দেওয়ার প্রোগ্রামটা করা উচিত। এই কারণে, যদি আমরা একটা সাইকেলের মধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শেষ না করতে পারি, ধরেন একটা ভ্যাকসিন আমাকে 2 বছর প্রোটেকশন দেয়, সাপোজ আমার যে জনগোষ্ঠী আছে, ধরেন 70% করতে গেলে যে আমাদের হিসাবটা ছিল যে 13,86,00,000, সেই মানুষকে দিতে গেলে ওই সাইকেলের মধ্যে দিতে হবে। কিন্তু আমি আজকে দিলাম, আপনি 6 মাস পরে দিলেন, আলমগীর ভাই 1 বছর পরে দিল, আর একজন 2 বছর পরে দিল, দ্যাট উইল নট কাউন্ট। তো সুতরাং আমাদের, বাট এটাও মাথায় রাখতে হবে যে আমরা তো ভ্যাকসিন প্রডিউসিং কোনো কান্ট্রি না, আমাদের সেই অন্য কান্ট্রির উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে। যেই কারণে আমি বারবার জোর দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভ্যাকসিনের, এটা তো একটা টুলস, ভ্যাকসিনের ইস্যুটা, সমস্যার সমাধান না হয়, ততদিন পর্যন্ত আপনিও বলেছেন, আলমগীর ভাই বলেছে, আজকে না অনেক দিন ধরেই, যে আমাদের 1 নম্বর প্রধান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যাকসিন হচ্ছে মাস্ক। এবং এই মাস্কটাই যদি আমরা ঠিক মতো পড়াতে পারলাম, একটু আগে ফয়সাল ভাই বললেন, রিদওয়ান ভাই বললেন, আলমগীর ভাই বললেন, কেন যে আমরা পারছি না। এবং একটা জিনিস, এটা আমি ভালো বলবো না, গ্রামের মানুষ কিন্তু এখন উপলব্ধি করছে যে করোনা তাদেরও হয়। এখন
এই জিনিসটা আমাদের কিন্তু সম্পৃক্ত করবেন আপনি কিভাবে? ওই যে অনেকে বলে যে ইমাম সাহেব, তারপরে আপনার আমাদের জনপ্রতিনিধি, তারা কিন্তু জনসমাবেশ করতে পারবে না। তো এটা তো একটা সংক্রামক ব্যাধি। আমাদের কিছু একটা পলিসি বের করতে হবে যার মাধ্যমে জনগণ যেন ঠিকঠাক মতো পড়ে। যেমন ঢাকা শহরেই দেখেন না, মানে যারা মাস্ক পরে না তাদের আমি অনেক মিডিয়া কর্মী ভাইদের প্রশ্ন করতে শুনেছি, এবং এমন সব উত্তর তারা দেয় সেটা কিন্তু সহ্য করার মতো না। সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায়, যেমন ধরেন আমি কিন্তু গায়ে হাত দেওয়ার কথা বলছি না, কিছুটা তো এনফোর্সমেন্ট আপনার করতে হবে। কারণ কি, এটা যদি ক্যান্সার রোগ হতো, আপনার থেকে আমার ছড়াবে না, আমার থেকে আপনার ফয়সাল ভাইয়ের ছড়াবে না, এটা তো সংক্রামিত ব্যাধি। আপনি পড়ছেন না, আপনার থেকে তো আমার হবে, আমার থেকে আমার ফ্যামিলির হবে, বিভিন্ন মানুষের হবে। তো সেখানে তো জনগণও তো আপনার সচেতন হতে পারে যে ভাই আপনি মাস্ক পরছেন না কেন। প্লাস আমি একটা মিডিয়ার কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা এখন থেকে একটা প্রমিস করেন এইভাবে, যেই সব খুব নাম করা মানুষ, সেটা মন্ত্রী হোক, সচিব হোক, ডাক্তার হোক, আপনার আর্মি পার্সোনাল হোক, তারা যখনই মিডিয়ার সামনে আসছে মাস্কটা নামিয়ে ফেলে থুতনির নিচে, তাদের আপনি অফ করে দিবেন। কারণ কি, তাদেরকে কিন্তু মানুষ ফলো করে, আমাকে মানুষ ফলো করে না। তারা যখন মাইকের সামনে এসে মাস্কটা নিচে নামিয়ে কথা বলে, কেন বলে এই জিনিসটা একটু জিজ্ঞাসা করবেন যে আপনি মাস্কটা নামালেন কেন। এই জিনিসগুলো যারা ইমপ্লিমেন্টেশন করছে তারাই যদি খুলে কথা বলে, তাহলে তো সেটার কোনো ভ্যালু থাকে না। এই সবকিছুই কিন্তু আপনার ধর্তব্যের মধ্যে নিতে হবে। আর আরেকটা তথ্য আমি আপনাদের দিতে চাই, এটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু, মানে আমি আপনার ভ্যাকসিনের বাদ দিয়ে বলছি। এই যে আমরা হাত ধোয়ার কথা বলি, আমার মনে হয় এটা আলমগীর ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, একমত হবেন। আমার মনে হয় স্যানিটাইজেশন ইউজ করা ঠিক না। কারণ কি, যেই স্যানিটাইজেশনে দুইটা জিনিস থাকে, একটা অ্যালকোহল আর আরেকটা হচ্ছে ট্রাইক্লোজেন। যেটার মধ্যে ট্রাইক্লোজেন থাকে সেটা কিন্তু মারাত্মক একটা হাই ভোল্টেজ আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এবং দেখা গেছে গত পরশু দিনের আপনার সিএনএন এটা দেখিয়েছে যে ট্রাইক্লোজেন আপনার স্কিনের মধ্যে থেকে অ্যাবজর্ব হয়ে এটা থাইরয়েড গ্ল্যান্ড এবং লিভার সেলকে ডিস্ট্রয় করে। এবং আমাদের বাচ্চারা অনেকেই কিন্তু এটা ধুয়ে মুখে হাত দেয়, এবং ফলমূল খাওয়ার সময় হাত না ধুয়ে ওই যে আপনার স্যানিটাইজেশন করে মুখে হাত দেয়, চোখে হাত দেয়। সুতরাং আমি বলবো সবচেয়ে বেস্ট হবে হাত ধুতে হবে, সবচেয়ে বেস্ট হবে আপনার সাবান পানি দিয়ে হাত ধোয়া, এবং সেই সাবান পানিটা আপনি ওই বোতলের মধ্যে রেখে দেন, যেভাবে সুবিধা হয় সেভাবেই করেন, বাট নট টু ইউজ স্যানিটাইজার যেটার ভিতরে ট্রাইক্লোজেন আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম দেশের করোনা পরিস্থিতি নিয়ে। ঢাকাকে চারদিক থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে যাতে বাইরে থেকে ঢাকায় করোনা ঢুকতে না পারে। কিন্তু আমরা জানি যে ঢাকাতে আগে থেকেই করোনা আছে এবং সেই করোনার সংক্রমণ আস্তে আস্তে বাড়ছে, আশঙ্কাজনক হারে বাড়ছে। পত্রপত্রিকা দেখছি ইতিমধ্যেই কোনো কোনো হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে গেছে, বা মানে হাসপাতাল নিয়ে যে হাহাকারটা গত এপ্রিলেও ছিল সেটা আবার একটু একটু করে হালকা হালকাভাবে শুনতে পাচ্ছি। সামনের দিনগুলিতে কী হবে জানি না। অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমান, আপনার কাছে জানতে চাওয়া যে গত বছর এবং এই বছরের এপ্রিলে হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে যে রকমের হাহাকার ছিল, আমরা তো দুইটা শিক্ষা আমাদের আছে, সেই শিক্ষাগুলো নিয়ে সামনের দিনগুলিতে আমরা কি ধরনের ব্যবস্থা নিলে মানুষ মানে আগের মতো এই হাসপাতাল থেকে সেই হাসপাতাল, হাসপাতাল থেকে হাসপাতাল, অ্যাম্বুলেন্সেই মারা যাবে না, সেটা করতে হলে আমাদের আগের শিক্ষা নিয়ে আমরা কি করতে পারি সামনের দিনগুলিতে? হচ্ছে মনে করেন আমরা এমন একটা অবস্থায় আছি, আমাদের ভ্যাকসিন ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ আমাদের সংক্রমণ কমানোর কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা হাসপাতালে রোগী কম আসার চেষ্টা করছি, লকডাউন দিয়ে, ভিন্ন করে, ইত্যাদি করে। তারপরেও কি পরিমাণ সংক্রমিত হবে এটা কিন্তু ক্রিটিক্যাল। আমরা এখন আপ স্ট্রিম অফ দি থার্ড ওয়েভ, ডেল্টা ওয়েভ। এটা ইট উইল রিপ্লেস অল আদার স্ট্রেইন, এবং হয়ে এটা হাসপাতালের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে
হাসপাতালে যারা চিকিৎসা পরিচালনা করছে, ব্যবস্থাপনা করছে গত 1 বছর 1.5 বছর, আমাদের গাইডলাইনটা ইউনিফর্ম হয়ে গেছে, একটা ইউনিফর্ম অ্যাপ্লিকেশন অফ ম্যানেজমেন্ট আছে, কিন্তু সেটা উইদিন লিমিট। তাহলে আমাদেরকে যদি লিমিট ক্রস না করে, বর্তমান যে ব্যবস্থা আছে, মনে করেন আইসিইউ তো চট করে বাড়ানো সম্ভব না, কিন্তু যেগুলা হাই ফ্লো অক্সিজেন যেগুলো আছে সেগুলো বাড়ানো যায়। এবং ঢাকা শহরে যেটা আছে সেটাকে ম্যাক্সিমাল ইউটিলাইজেশন করি। যেহেতু একটা নতুন হয়েছে, আমি মনে করি যে ঢাকা শহরে একটু এক্সপানশন হতে পারছে। এটা এমন ভাবে আসছে এবং আসতে পারে যে বাইরের ডিস্ট্রিক্ট গুলা থেকে যদি ঢাকা শহরে আসতে থাকে, তাহলে ঢাকা শহরের হাসপাতালে একটা সংকট সৃষ্টি হবে। তাহলে বাইরের থেকে যেন ঢাকা শহরে আসতে না পারে, সেটার জন্য যে অ্যাকশন গুলা, যে ওইসব এলাকায় যেন রোগী কম হয়। কারণ রোগী হলেই 1% কিন্তু হাসপাতালে ভর্তি হবে, পর্যায়ে যাবে। তাহলে ওখানে যে লকডাউন দেওয়া হয়েছে এটা একটা সঠিক পদ্ধতি। ভ্যাকসিন তো আমরা চাইলেও পাচ্ছি না এখন, কিন্তু যেসব লকডাউন এবং ব্যবস্থাগুলো নিয়েছে এগুলো যেন ইমপ্লিমেন্টেড করেন। যে মাস্ক পরছে না, এটা কিন্তু শুধু জনগণকে দোষ দিলে হবে না, এটা হচ্ছে আমার failure to give leadership and community engagement which are essential for compliance of such an action. তাহলে এটার জন্য একটা আলাদা মেকানিজম লাগবে। এটা আমেরিকার মতো বলে দিলেই হবে না, সবাই কিনতে পারবে বললে হবে না। কারণ ওর 100 টাকা আছে কিন্তু সে 10 টাকা দিয়ে মাছটা কিনবে না। তাহলে এখানে একটা বিকল্প রাখতে হবে। আমরা কোনো বিকল্প সৃষ্টি না করে শুধু বলছি যে মানুষ পড়ছে না, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। এখানে একটা লিডারশিপ দিয়ে, যেমন মনে করেন যে লঞ্চ গার্ড, ওখানে যেসব লোকগুলো আসছে ওদের তো মাস্ক নেই, ও এখন রাতারাতি ঢাকায় চলে আসছে, ওকে আপনি কি করবেন? তখন আমাকে একটা ব্যবস্থা করা দরকার ছিল যে ও যেন ফ্রি ওখানে অ্যাভেলেবল থাকে, এবং অথবা অথবা পেইড, ওকে যেন বাধ্য করা হয়। যেসব বাসগুলোতে চড়ছে বিভিন্ন কনগ্রিগেশন যেখানে হচ্ছে ওখানে যেন বাধ্য করা হয়। বাধ্য করার সাথে ওকে ফ্রি সাপ্লাই দিতে হবে, যদি ওর কোনো কারণে না থাকে ওকে যেন আমি দিয়ে এটা ব্যবস্থা করি। তাহলে এখন আসলে আমাদেরকে মাস্ক পরা ছাড়া আমার কাছে কোনো অস্ত্র নেই। সংক্রমণ নিরোধের অস্ত্র হচ্ছে টেস্ট, আইসোলেশন, ট্রেস, কোয়ারেন্টাইন। তাহলে এই জিনিসটা না দিয়ে যদি শুধু লকডাউন দেই, এটা কিন্তু সংক্রমণ বন্ধ হবে না। এটা সাময়িক হচ্ছে, যেটা র্যাপিডলি হয়ে যাওয়ার কথা ছিল সেটা র্যাপিডলি ইনফেকশন না হয়ে আস্তে আস্তে ইনফেকশনটা হবে। কিন্তু আমরা ইনফেক্টেড হবই যদি আমার কাছে ভ্যাকসিন না থাকে, অথবা আমি টেস্ট, আইসোলেশন, কোয়ারেন্টাইন, ট্রেস এটা না করতে পারি। তাহলে এটা আমরা এখনো জনগণকে ব্লেম করার মধ্যে রয়ে গেছি। জনগণকে ব্লেম করার মধ্যে না থেকে আমার কিন্তু স্পেসিফাইড কিছু অ্যাকশন নেওয়া উচিত, যাতে মানুষ মাস্ক পরে। এটার মধ্যে মনে করেন মার্কেটে যেখানে যাবে সেখানে মার্কেট অ্যাসোসিয়েশনকে বলবে যে তোমরা যারা মার্কেট ছাড়া ঢুকতেছে ওদেরকে তুমি মাস্ক দিবা। বাস স্টেশনে বলে দিবে যে তুমি বাস কমিটি তুমি দিবা। অথবা যদি এটা লিডারশিপ দিয়ে আমরা চাই যে অনেকগুলো ফিলান্থ্রপিস্ট যারা এইসব জায়গাগুলোতে কন্ট্রিবিউট করতে চায়, ওরা সুযোগ পাচ্ছে না। তাহলে ওদেরকে যদি আমি অর্গানাইজ করতে এনে, এবং যেটা মনে করেন যে বললেন যে একজন মন্ত্রী মহোদয় একটা জেলায় এমন ভাবে কর্মকাণ্ড করতে, সেটা সব জেলায় কেন হচ্ছে না? সব জেলায় তো আমার যে জনপ্রতিনিধিরা আছে ওরা যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে আগিয়ে আসতেন এবং চাইতেন যে ওরা সবাই মাস্ক পরুক, এটা কিন্তু করতো। কিন্তু আমি ওই লিডারশিপটা দিতে ব্যর্থ হয়েছে। আমার প্রোগ্রাম, আমার যে এপিডেমিক কন্ট্রোল প্রোগ্রাম আছে, ওদের প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, জনপ্রতিনিধিরও আস্থাহীনতা আছে। যাদেরকে অপিনিয়ন লিডার মনে করছি, যে মসজিদের ইমাম বা স্কুলের টিচার, ওদেরও আস্থাহীনতা আছে। ওরা ওইভাবে জিনিসটা কমিউনিটিকে এনগেজ করছে না। তাহলে এই জিনিসগুলোকে আমি অ্যাড্রেস না করে শুধু জনগণকে যদি ব্লেম করি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হচ্ছে না। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হচ্ছে আমাকে একটা সামগ্রিকভাবে এমন কিছু করতে হবে যাতে কমিউনিটি এনগেজ হয়, কমিউনিটি যেন প্রবলেমটা ওন করে যে এটা আমার প্রবলেম, এই যে করোনা হচ্ছে এটা আমার প্রবলেম, এটা আমাকে সলভ করতে হবে। আমাকে সলভ করতে গেলে আমাকে মাস্ক করতে হবে। এই জায়গায় যেহেতু আমরা যেতে পারি নাই, এই জন্য মানুষ মাস্ক, এই জন্য একটা টোটালিটি আমাকে যত সম্ভব, এটা আর কোনো রাস্তা নেই আসলে ভ্যাকসিন ছাড়া আমার, যেটা প্রত্যেক বক্তা আলোচনা করেছে।
ভ্যাকসিন তো এখন আমি পাচ্ছি না, ভ্যাকসিন একটা সময় পাবো, কিন্তু আমরা সময় মতো পাচ্ছি না, আমার দরকার ছিল এখন। তাহলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট উইল রিপ্লেস অল আদার ভেরিয়েন্ট। এবং যেটা মিউটেশন হয়, এটা কিন্তু প্রত্যেক 2 সপ্তাহ পর পর মিউটেশন হচ্ছে। মিউটেশন সবগুলো কোনো ইম্পর্টেন্ট নেই, এই জন্য ওরা বলেছে যে ভেরিয়েন্টস অফ কনসার্ন, মানে যেগুলা হচ্ছে আতঙ্কজনক ভেরিয়েন্ট। তাহলে এই ভেরিয়েন্ট গুলো আসলে এটা কিন্তু বাংলাদেশেও প্রোটেকশন হতে পারে, কারণ বাংলাদেশে এমন ভাবে ছড়াচ্ছে এটা আমাদের কোনো নিয়ন্ত্রণহীন ভাবে। এখানেও কিন্তু নতুন ভেরিয়েন্ট প্রোটেকশন হওয়াটা অসম্ভব নয়। এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট না হয় একটা বাংলা ভেরিয়েন্ট শুরু হয়ে যেতে পারে। তাহলে এই জন্য আমাদেরকে সংক্রমণ নিয়ন্ত্রণ আমরা করছি না, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আনরিটেন হার্ড ইমিউনিটি স্ট্র্যাটেজি। যত তাড়াতাড়ি লোকজন ইনফেক্টেড হয়ে যায় অত ভালো। এই জন্য আমি বলবো যে যেটা স্টাডি হয়েছে আইসিডিডিআরবি, এটার অনেক বেশি গুরুত্ব নেই, কারণ এটা রিপ্রেজেন্টেটিভ নয়। কিন্তু এটা কম গুরুত্ব নয়, এটা 3,000 বেশি লোককে ওরা শনাক্ত করেছে এবং ওদের অ্যান্টিবডি টেস্ট করেছে। তাহলে আমাদের একটা বিরাট সিগনিফিক্যান্ট প্রপোর্শনের কিন্তু অ্যান্টিবডি হয়ে গেছে। কিন্তু এই ডেল্টা ভেরিয়েন্ট এবং অনেকগুলো ভেরিয়েন্ট আসতে পারে যারা ক্যান ইভেড দি ইমিউনিটি, যে আগের বার হয়ে যাওয়ার পরেও ওদের মধ্যে হয়ে যেত। যেমন ডাবল ভ্যাকসিন নেওয়ার পরেও অনেক লোক মারা গেছে, আমার 2জন বন্ধু মারা গেছে। এবং এরকম হতে পারে ওরা ডাবল ভ্যাকসিন নেওয়ার পরেও মারা যাচ্ছে। তাহলে হচ্ছে নতুন ভাইরাসটা ক্যান ইভেড দি ইমিউনিটি কনফার্ড বাই আইদার বাই ভ্যাকসিনেশন অর বাই প্রিভিয়াস ইনফেকশন। কিন্তু ইন জেনারেল যাদের আগে একটা ইনফেকশন হয়ে গেছে অথবা যারা ইনফেক্টেড হয়েছে, ওদের কিন্তু নতুন ভেরিয়েন্টটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম, যদিও ওরা ছড়াতে পারে, ওরা ইনফেকশনটা অ্যাকোয়ার করতে পারে, নিয়ে আরেকজনকে ছড়াতে পারে। এই জন্য এটার জন্য মাস্ক, মাস্ক ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে মাস্ক এবং ভ্যাকসিন এই দুটা হচ্ছে আমাদের রাস্তা। আর বাকিটা হচ্ছে হাসপাতালের ক্যাপাসিটি আমরা যেভাবে বাড়িয়ে পারি, আমরা রোগীদেরকে যদি 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত অক্সিজেন সাপোর্ট সহ, যেটা গাইডলাইন বেস, বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন বেস যে অ্যাপ্লিকেশন অফ ট্রিটমেন্ট আছে, সেটা যদি করতে পারি অনেকগুলো রোগী আমরা বাঁচিয়ে দিতে পারবো। সেটার জন্য আমরা চিকিৎসকরা প্রস্তুত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পর ডাক্তার এস এম আলমগীরের বক্তব্য শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা পরিস্থিতি নিয়ে। করোনা যেভাবে আবার আশঙ্কাজনকভাবে বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, ফলে আমাদের সবাইকে সাবধান হতে হবে। জনাব এস এম আলমগীর, পুরো আলোচনায় মোটামুটি আলোচনা, আজকের আলোচনা না, আমরা সবাই জানি যে আমাদের এখন বাঁচার 2টা উপায়। একটা হলো টিকা, আরেকটা হলো স্বাস্থ্যবিধি মানে মাস্ক। এখন টিকাটা তো আমি টাকা থাকলেও আমি সবসময় টিকা পাবো না, কারণ আমরা আগাম টাকা দিয়েও সেরাম থেকে টিকা পাইনি। কিন্তু মাস্কটা খুব সহজ, এটা সব অনেকেই বলছেন। কমিউনিটি এনগেজমেন্টের কথা বলছেন মাস্ক পরানোর জন্য বা সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, 1 নম্বর। আরেকটা হলো যে মানে আগামী ধরেন 15 দিন বা 1 মাসের মানে আপনাদের আমাদের সবার মিলে করণীয়টা যদি একটু বলে দেন পরিষ্কার করে। আমরা জানি তো, আরেকবার যদি বলে দেন তাহলে আমরা আজকে দর্শকরা যদি কিছু উপকৃত হয়। এখানে বাস্তবতা হচ্ছে যে যে আপনি কমিউনিটি এঙ্গেজমেন্ট করেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদেরকে এঙ্গেজ করেন, সবাই করবো, সবাই তো স্বাস্থ্যবিধি মানার কথাই বলবো, মানুষকে আলাদা থাকতে বলবো, বাকি বের না হইতে বলবো, এই তো বলা। এবং সেটার জন্য যে এই করোনার মতো একটা প্রচন্ড মহামারী, যেখানে প্রতিদিন 6 থেকে 8 হাজার লোক মারা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, আপনি শুধু আক্রান্তের সংখ্যা হিসাব করেন, এই বাংলাদেশে আমাদের যত মানুষ আছে পৃথিবীতে তার চেয়ে বেশি মানুষ অলরেডি করোনা আক্রান্ত হয়ে গেছে। সো জাস্ট সহজ হিসাব। সো এবং আক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা যদি যে লকডাউন ছোট ছোট জায়গায় চলবে, কারণ আমরা ট্রান্সমিশন বন্ধ করতে চাই, ট্রান্সমিশনকে লোকালি কন্ট্রোল করতে চাই, কিন্তু যে আমরা যে কেউ যে কোনো সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা যদি ভেরিয়েন্টের কথা চিন্তা না করি, আমরা সাধারণ মানুষকে আসলে ভেরিয়েন্ট সম্পর্কে অনেক কথা বলি, সাধারণ মানুষকে সহজ কথা বলা উচিত এবং ব্যক্তিগত সচেতনতার কথাটাও বলা উচিত। আমাদের আমার জীবন যদি আমি রক্ষা করতে চাই, আমি যদি করোনার মতো একটা মহামারীর ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে চাই, তাহলে আমাকে মাস্ক পরতে হবে। ঘরের বাইরে গেলে আমাকে মাস্ক পরতেই হবে। আর অল্টারনেটিভ কি আছে? আর
আপনি যদি সাবান পানি দিয়ে অন্তত পক্ষে 20 অডিওটা বুঝতে পারছি। অধ্যাপক ডক্টর এস এম আলমগীরের কোনো কারণে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওনাকে শুনতে পাচ্ছি না ভালো। যদি আমরা মূল কথাটা আসলে শুনে ফেলেছি, আমাদের একদম সহজ, আমরা পুরো আলোচনায় বা গত 1.5 বছর ধরে যা বলা হচ্ছে, আপনার নিরাপত্তা একদমই আপনার হাতে। টিকা যদি পান তো টিকা নেবেন, টিকা যতদিন না পাচ্ছেন ততদিন আপনি মাস্ক পরবেন, পরিচ্ছন্ন থাকবেন, জনসমাগমে যাবেন না, মানে আপনার সাথে আরেকজনের দূরত্ব, যেন যে শারীরিক দূরত্ব বলা হচ্ছে, সামাজিক দূরত্ব বলা হচ্ছে, সেটা বজায় রাখবেন। মাস্ক একদমই মাস্ট। আপনি যদি মাস্ক পরতে পারেন তাহলে আপনার করোনা যেই ভ্যারিয়েন্টই হোক, ভারত হোক, আফ্রিকান হোক আর ইউকে হোক, কোনো ভ্যারিয়েন্টই আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। এইটুকু সাবধানতা, আপনার সাবধানতা আপনার হাতে। ভালো থাকবেন সবাই, সাবধান থাকবেন।